সময়টা সত্যিই দিদিমণির খুব খারাপ যাচ্ছে। কেন বলুন তো? প্রথমে তো দুর্নীতি কাণ্ডে দিদিমণির সেই শান্ত, নিরীহ, আপাদমস্তক ভালো মানুষ, ভদ্র মানুষ ভাইগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা করে বিজেপি চর হয়ে ইডি, সিবিআই আর আদালত মিলে সেই যে জেলে ঢুকিয়ে দিল, আর কাউকে বার করতে পারছে না। শুধু এইখানেই নয়, তারপর তো সন্দেশখালী কাণ্ড, সেখানেও নিরীহ গোবেচারা শাহজাহান কী এমন করেছিল? না হয় একটু গণধর্ষণ করেছিল, জমি টমি লুট করেছিল, চাষের জমিকে সেখানে জল টল ঢুকিয়ে, নোনা জল ঢুকিয়ে 12টা বাজিয়ে চিংড়ি চাষ করে কোটি কোটি মুনাফা করে সেটা যেখানে ভাগ পাঠানোর 75-25 সমস্ত কিছু করেছিল। তা বলে সেই ইডি সিআরপিএফকে খুনের চেষ্টা করেছে বলে তাকে গ্রেপ্তার করতে হবে? আর সেই গ্রেপ্তারির পর একের পর এক 14টা গ্রেপ্তার হয়ে গেল। এইসবও যখন চলছিল তখন হঠাৎ করে মাথায় চোট এলো। সেই চোট নিয়েও হাজার একটা কথা। কে বলছে পিছন থেকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দিয়েছে, কে বলেছে মারামারি থামাতে গিয়ে মাথায় চোট পেয়েছে, কেউ বলছে আহারে বেচারির কি অবস্থা, পরিবারের এমন একটা লোক নেই এই লাখ লাখ টাকা দামের আইফোন দিয়ে ছবি তুলছে কিন্তু রক্তটা অব্দি কেউ মুছিয়ে দিচ্ছে না। কেউ আর বলছে ওটা 2 টাকার ব্লেড, রক্ত নয় আলতা। যাই হোক, সেটা নিয়ে সিম্প্যাথি উঠবে কি উঠবে না, ভোটের আগে স্টান্স কিনা, এই নিয়ে কথা বলছে। মানে একজন মুখ্যমন্ত্রী চোট হয়েছে সেইখান নিয়ে মানুষ এরকম কথা বলবে? আর তারপর গোদের উপর বিস্ফোরার মতো একটার পর একটা সমীক্ষা আসছে, সব সমীক্ষায় দেখাচ্ছে ভরাডুবি নিশ্চিত, আসন কমছে, হুড়মুড়িয়ে কমছে, এবং এখনই আসনের অবস্থা এই। এবং এখনও নরেন্দ্র মোদী অমিত শাহের প্রচার শুরু হয়নি, এখনও মডেল কোড অফ কন্ডাক্ট, জাস্ট কোড অফ কন্ডাক্ট আজকে চালু হলো। এরপর যদি আবার বড়সড় কোনো গ্রেপ্তারি হয়ে যায়, ইডি সিবিআই যদি কোনো বড় মাপের ফেরেববাজ চিটিংবাজকে তুলে নিয়ে যায়, তাহলে তো সিঙ্গেল ডিজিট হয়ে যাবে, নবান্নের গদি টেকানো যাবে না। এইসব যখন খারাপ সময় চলছে তখন আর কি বলবো। আরও খারাপ খবর, এই বাংলাতে সন্দেশখালীর অদূরে তার নামে এফআইআর হয়ে গেল। এবং কিসের জন্য এফআইআর জানেন? এফআইআরটা হলো তিনি দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন। মানে সত্যি কি বাংলা এলো, কি দিন এলো, নিজের মুখ্যমন্ত্রীর সঙ্গে এরকম করতে পারছে? ভারী কষ্ট হচ্ছে। এবং কেন হচ্ছে, কি ব্যাপারে হচ্ছে, কে এফআইআর করলো, সমস্তটা সামনে নিয়ে আসবো। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। না, কোনো গাঁজাখুরি গল্প বলছি না, কোনো গল্প শোনাচ্ছি না। সত্যি করে যে ঘটনাটা ঘটেছে এটা আমি পরে দেখাচ্ছি, সেই ঘটনাটা দেখিয়ে দিই। সিএএর বিরুদ্ধে উস্কানি, মতুয়াগড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই থানায় এফআইআর হয়ে গেল। সেই এফআইআরের এটা হচ্ছে সেই আবেদনপত্রটা। গোপাল গয়ালি নামে বাগদার এক বাসিন্দা, তিনি বাগদা থানায় গিয়ে এফআইআর করেছেন। কেন এফআইআর করেছেন? আপনারা জানেন যে দেশে সিএএ চালু হয়ে গেছে। যে সিএএ এর মূল ভিত্তি হচ্ছে যে ধর্মের ভিত্তিতে যারা ধর্মকে বাঁচাতে গিয়ে ভারতবর্ষের সঙ্গে বর্ডার শেয়ার করছে এমন 3টি দেশ, অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান, সেই 3টি দেশ থেকে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নেবে এবং সেই দেশের সংখ্যালঘু, অর্থাৎ এই যে 3টি দেশের কথা বলা হয়েছে, 3টি দেশই তো আসলে মুসলমান রাষ্ট্র। ফলে খুব স্বাভাবিকভাবেই সেখানে ধর্মের ভিত্তিতে কোনো মুসলমান অত্যাচারিত হবেন এমন কথা তো হতে পারে না। ফলে সেখানকার সংখ্যালঘুরা নিজেদের ধর্ম বাঁচাতে, নিজেদের মান ইজ্জত বাঁচাতে, নিজেদের প্রাণ বাঁচাতে যদি ভারতবর্ষের শরণাপন্ন হন, তাহলে তাদেরকে ভারতবর্ষ সসম্মানে নাগরিকত্ব দেবে। এবং একজন ভারতীয়, একজন ভারতবাসী যতটুকুনি তার অধিকার, তার সম্মান এই দেশে রয়েছে, তিনিও সেই সমান জিনিসটা পাবেন। হ্যাঁ, এর জন্য একটাই কাজ করতে হবে, যেটা গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে বলতে হবে যে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছিল, এবং সেই হিসেবে সরকার তাকে সেখানে মান্যতা দেবে, ভারতীয় নাগরিকত্ব দেবে। এখন এখানে একটা সবথেকে বড় জিনিস হয়েছে যে এর মধ্যেই অনেকে ভারতবর্ষে এসে তারা ইতিমধ্যেই নাগরিকত্ব পেয়ে গেছেন, এবং সেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোথাও রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এরকম বিভিন্ন ডকুমেন্টস তারা তৈরি করে ফেলেছেন। ফলে তাদেরকে কিন্তু আর নতুন করে কোনো নাগরিকত্বের আবেদন করতে হবে না। এখনও যারা এই ধরনের কোনো ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে পারেননি, তাদেরকে ভারতবাসী হিসেবে মেনে নেওয়া হবে এবং তাদেরকে এই জায়গাটা দেওয়া হবে। সুতরাং একটা খুব সদর্থক পদক্ষেপ। কিন্তু এই জায়গাটা করতে গেলে 2টি জায়গায় মুশকিল হচ্ছে। এক, এই 3টি দেশ থেকে আসা কোনো মুসলমানকে কোনো রকম আশ্রয় দেওয়া হবে না। এবং দুই যে ঘটনাটা হচ্ছে, এই 2 দেশের বাইরে থেকে আসা
কাউকে আশ্রয় দেওয়া হবে না। আর এতে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে, এক, মায়ানমার থেকে প্রচুর রোহিঙ্গা ঢুকেছে যারা বেসিক্যালি খুব দরিদ্র মুসলমান, এবং তারা ভারতবর্ষে চলে এসছে। আর বাংলাদেশ থেকেও বেশ কিছু জঙ্গি মুসলমান ঢুকে গেছে ভারতবর্ষে, তারা এই প্রসেসের ফলে আইডেন্টিফাইড হয়ে যাবে। এখন বিরোধীদের যেটা অভিযোগ, যেটা একসময় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, যে এরা ভোট ব্যাংক হয়ে যাচ্ছে, তখন বামেদের ভোট ব্যাংক ছিল, এখন ক্ষমতার পরিবর্তন হয়েছে, ফলে বিরোধীরা অভিযোগ করে এটা এখন তৃণমূলের ভোট ব্যাংক হয়ে গেছে। এরা আইডেন্টিফাইড হয়ে যাবেন এবং এদেরকে কিন্তু ব্যবস্থা করা হবে, এদেরকে কিন্তু ভারতবাসী হিসেবে মেনে নেওয়া যাবে না। কিন্তু পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে মাননীয়া কি বলছেন সিএএ এর কোনো স্বচ্ছতা নেই, এটা টোটাল ভাঁওতা, নির্বাচনের আগে এটা বিজেপির যুদ্ধ খেলা, জুমলাবাজি। আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন কোনো ব্যক্তি আলাদা করে নাগরিকত্ব পেতে আবেদন জানাবেন? যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা নাগরিক থাকা সত্ত্বেও আবেদন করার সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব হারাবেন, অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এটা অধিকার কারার খেলা। আবেদন করলে আর নাগরিকত্ব পাবেন কিনা কোনো গ্যারেন্টি নেই, সম্পত্তি হারাবেন, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন। মানে যেটা সিএ এর মূল ভিত্তি, যেটা সিএ এর মূল এক্সিকিউশনের জায়গা, সেটার থেকে কিন্তু তিনি সম্পূর্ণ উল্টো কথা বলছেন। এবার এখানে দুটো ঘটনা হতে পারে, যে এক, ইন্টেনশনালি তিনি বলছেন, আর দুই, তিনি মিথ্যে কথা বলছেন, সত্য কথা তিনি বলছেন না। রাজনীতিতে মিথ্যে কথা বলছেন বলা যায় না, সত্য কথা তিনি বলছেন না। এবার তিনি যদি এই সম্বন্ধে সত্যিই কোনো রকম কোনো তার জ্ঞানের অভাব থাকে, তিনি এই পুরো ব্যাপারটা না জানেন, তিনি কেন্দ্র সরকারের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। এবং তিনি যে প্রোটোকল ফলো করেন, যে ফেডারেল স্ট্রাকচার আছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি তিনি কথা বলতে পারেন। এমনকি তার তো বিশাল একটা আইনি পরামর্শদাতার টিম আছে, যাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, মানে সরকারি টাকা তো বটেই, এমনকি আপনার ট্যাক্সের টাকা দিয়ে ওই সরকারি প্যানেলের বাইরে থাকা ভারতবর্ষের অন্যতম সেরা আইনজীবীদের তিনি ব্যবহার করেন। তো তাদের বসিয়ে তিনি আইনটা বুঝে নিলেই তো মিটে যায়। এইসব বিভ্রান্তিকর কথা তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো ছড়ানো উচিত নয়, কিন্তু তিনি সেটা করছেন। তাহলে কি প্রশ্নটা উঠছে যে তিনি এই ব্যাপারটা না বুঝে আসলে তিনি ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যাতে তার ভোট রাজনীতি হয়। আর এই জায়গা থেকেই গোপাল গোয়ালি বলে এই ভদ্রলোক বাগদা থানায় এফআইআর করে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কারণে রাজ্যে ঝামেলা, অশান্তি, দাঙ্গার পরিবেশ তৈরি হবে। এবং এখানে তিনি যেটা বলেছেন, মুখ্যমন্ত্রীর শাস্তি চাই। তার অভিযোগ, সিএএ নিয়ে তিনি যা বলছেন তা অসত্য। এইভাবে তিনি রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু আইনের ঊর্ধ্বে নন। আমরা চাই তার কড়া শাস্তি হোক। এখন এই এফআইআর যেহেতু গৃহীত হয়েছে, এইটা নিয়ে ফার্দার কিছু হবে কিনা, এইটা নিয়ে কোনো বড় ধরনের ইনভেস্টিগেশন হবে কিনা, সেটা তো পরের প্রশ্ন। কিন্তু যে জায়গাটা হচ্ছে, যে গোপালবাবুর অভিযোগটা কিন্তু অসত্য নয়। কেননা এর আগে যখন সিএএ আইনটা পাশ হয়েছিল, তারপর একটা দীর্ঘ সময় লেগেছে, এবং যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোভিডের কারণে এই ডিলেটা হয়ে গেছে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। সেই সময়টার মধ্যে তিনি এটা নিয়ে লড়াই করতে পারতেন, আইনি লড়াই করতে পারতেন, আদালতে যেতে পারতেন। এমনকি যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কে তার অবস্থান স্পষ্ট করে দিতে পারতেন, এবং সেই জায়গা থেকে এই জিনিসটা রুখে যেত। সেসব তিনি কিচ্ছু করেননি। অথচ যখন এটা পাশ হয়েছিল, তখন তিনি এমন উত্তেজনামূলক কথাবার্তা বলেছিলেন, এমন কথা বলেছিলেন যাতে মানুষ কিন্তু প্ররোচিত হয়েছিল। এবং তারপর আমরা বাংলার বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখেছিলাম, সরকারি সম্পত্তি নষ্ট হতে দেখেছিলাম, বাস, ট্রেন, প্ল্যাটফর্ম সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এমনকি রেল লাইন উপড়ে ফেলে দেওয়া হয়েছিল। কারা করেছিল এটা? এবং এত কিছু করার পরও রাজ্য সরকার, রাজ্য প্রশাসন চুপ করেছিল কেন? দিনের পর দিন কেন এটা জ্বলতে দিয়েছিল? এবং এর ফলে খুব স্বাভাবিকভাবেই একটা বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াচ্ছে, এবং মানুষ সেই জায়গা থেকে উত্তেজিত হয়ে, সত্যিই তো কেউ যদি নাগরিকত্ব হারায়, মানে যে জায়গাটা বেসিক জায়গাটা এখানে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই দেশের যারা সংখ্যালঘু রয়েছেন, আদি অনন্তকাল ধরে রয়েছেন, যারা ভারতবাসী, তাদেরও নাকি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এই প্রচারটা চলছে, যেটা সর্বৈব মিথ্যে। এখন আমি যেটা প্রথমেই দেখালাম, বললাম আপনাদের পরে দেখাবো, এই সংক্রান্ত একটা হোয়াটসঅ্যাপে লেখা প্রচণ্ডভাবে ঘুরছে, এবং সেইটা কিন্তু আমার কাছেও এসে পৌঁছেছে। এর সত্যতা মিথ্যেতা এবার আপনারাই যাচাই করে নিন। কিন্তু সেখানে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম দেওয়া রয়েছে, এবং সবুজ বার্তা বলে একটু কিছু লেখা রয়েছে। এখন সেখানে যে লেখাটা রয়েছে আমি একটু পড়ে শোনাই, তাহলেই বুঝতে পারবেন যে কতখানি বিভ্রান্তিকর ব্যাপার, এবং এটা কিন্তু মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে মিলে যাচ্ছে।
এই লেখাতে যেটা বলা হচ্ছে, যেই সিএএতে আপনি অ্যাপ্লাই করবেন, আপনি নিজেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করলেন। এখন দেখুন, প্রথম কথা হচ্ছে যে যেই সিএএতে অ্যাপ্লাই করবে, যারা ভারতের নাগরিকত্ব পায়নি তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, তাদেরকে ভারতবাসী হিসেবে মেনে নেওয়া হবে, ভারতবাসী হিসেবে সমান সম্মান এবং অধিকার তারা পাবেন। তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করলেন, এই কথাটার কি মানে হয়েছে? এরপর বলছে তারপর আপনার আধার কার্ড ব্লকড, সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ, ফোনের সিম অচল হবে, গ্যাস বুকিং বন্ধ, রেশন বন্ধ, সব সরকারি প্রকল্প থেকে নাম বাতিল, বেসরকারি ইন্স্যুরেন্স বাতিল, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বাতিল, রাস্তার ভিকিরি করে বসাবে, কারণ সব কিছু আধার আর সিম দিয়ে লিঙ্ক করিয়ে নিয়েছে বিজেপি গত কয়েক বছরে। তারপর যতদিন না আপনি নাগরিকত্ব 6 বছর লাগবে, পাবেন কি না তার গ্যারান্টিও নেই। ফিরে পাচ্ছেন, আপনি ডি ভোটার হিসেবে চিহ্নিত হবেন এবং আপনার স্থান হতে পারে ডিটেনশন ক্যাম্প। ভয়ঙ্কর রকম প্ররোচনামূলক একটি প্রচার এবং মানুষকে খেপাবার পক্ষে যথেষ্ট। তো এই ধরনের কথা, এটার সঙ্গে কার কি লিঙ্ক আছে জানি না, এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। কোথায় এর সোর্স, কেন এই লেখাটা লিখছে, কেন এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু দেখুন, মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তার সঙ্গে কিন্তু ছত্রে বহু জায়গায় মিলে যাচ্ছে। ফলে কেউ হয়তো অজান্তে এইসব লিখে ফেলছেন, কেউ আবার ইন্টেনশনালিও লিখতে পারেন। এখন অজান্তে যদি কেউ লিখে ফেলেন, তিনি মুখ্যমন্ত্রীর কথায় প্ররোচিত হননি তো? এবং এই কথা যখন মানুষের কাছে হোয়াটসঅ্যাপে যাবে, অনেক মানুষই আছেন তারা কিন্তু পুরো ব্যাপারটা তলিয়ে দেখার আগেই আঁতকে উঠবেন এই লেখা দেখে এবং সেইখান থেকে বিস্ফোরক কিছু করে ফেলতে পারেন। এখন সেই জায়গা যদি হয়, রাজ্য তো এর আগে হিংসার পরিবেশ দেখেছে, দাঙ্গার পরিবেশ দেখেছে। যখন সিএ আইনটা হয়েছিল, কিভাবে ট্রেন জ্বলেছিল, রেল স্টেশন জ্বলেছিল, বাস জ্বলেছিল, রেল লাইন উপড়ে ফেলা হয়েছিল। তাহলে মুখ্যমন্ত্রীর এইসব কথাতে আবার নতুন করে সেই সব জায়গায় ফেরত আসবে না তো? সেই আতঙ্ক থেকেই কিন্তু গোপাল গয়ালি বাগদা থানায় এই এফআইআরটি করেছেন। এখন নিশ্চিতভাবে আমাদের নজর থাকবে যে এই এফআইআর নিয়ে সত্যিই কিছু আগামী দিনে হয় কি না, বা মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আসল সত্যিটা কি, তিনি তার আইনজীবী মহলের সঙ্গে বসে পুরোটা জেনে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথাটা বলে বাংলার মানুষকে সঠিক তথ্যটা তুলে দেবেন কিনা। কিন্তু এই রাজ্যে এত কিছু ঝামেলার মাঝখানে তার নামেও যে এফআইআর হতে পারে, তার নামেও যে দাঙ্গা লাগানোর মতো অভিযোগ আসতে পারে, এটা অকল্পনীয় ছিল। এই অভিযোগ তো এতদিন আমরা দেখতাম যারা বিরোধিতা করতো তাদের নামেই হতো, একটার পর একটা ফলস কেস হতো। কে কি কথা বলেছে তাতে নাকি রাজ্যে দাঙ্গার পরিস্থিতি হবে বলে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ একদম ঝাঁপিয়ে পড়তো, তাকে জেরা করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে। যদিও হাইকোর্টে গিয়ে আবার আইনের থাপ্পড়টা ঠাস করে গালে পড়তো, তখনও সদ্বিদ ফিরতো না, তখন নতুন মামলায় আবার জড়ানোর চেষ্টা হতো। সেইটা দেখতেই তো আমরা অভ্যস্ত ছিলাম। কিন্তু বাংলায় কি তাহলে হাওয়া পরিবর্তন হচ্ছে যে এবার সেই অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে করলেন এবং থানায় গিয়ে এফআইআর করলেন, সেই এফআইআর গৃহীত হলো? গোপাল গয়ালি, আপনি তো নতুন রাস্তা দেখিয়ে দিলেন স্যার। কি বলবেন বন্ধুরা এই ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে সত্যি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।